জানতে হবে ইলেকট্রিসিটি সাধারণভাবে দুই ধরনের হয়। ইলেকট্রিসিটি সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যেটাকে আমরা বলে থাকি স্থির তড়িৎ। আর আরেকটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, যেটাকে আমরা বলে থাকি চলতড়িৎ। এখন প্রশ্ন হচ্ছে স্ট্যাটিক বা কারেন্ট এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স কি? ইলেকট্রিসিটি মানে হচ্ছে, মনে রাখবি, ইট ইজ রিলেটেড উইথ চার্জ পার্টিকেল। হোয়াট ইজ চার্জ পার্টিকেল? এই চার্জ পার্টিকেলকে বলা হয় আধান। বাংলায় আধান দুই ধরনের হয়, পজিটিভ আর নেগেটিভ। যখন আধান এক জায়গায় সীমাবদ্ধ থাকে, যখন আধান এক জায়গায় কনফাইন্ড অবস্থায় থাকে, তখন যে ইলেকট্রিসিটি প্রডিউস হয় তাকে আমরা বলে থাকি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। যেরকম ধর চিরুনি দিয়ে চুলকে যদি খুব জোরে জোরে আঁচড়াই, তারপর সেই চিরুনিটা দেখবি ছোট ছোট সাদা কাগজকে আকর্ষণ করে, বিকজ ডিউ টু স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কিংবা ধর কালার টিভি বন্ধ করার পর টিভির সামনে যদি আমরা হাতটা নিয়ে যাই, এবং আমাদের হাতের রোঁয়াগুলো খাড়া খাড়া হয়ে যায় আর চিটচিট চিটচিট করে আওয়াজ হয়। বা শীতকালে দেখবি যখন কম্বল আমরা ব্যবহার করি, কম্বলে যদি আমরা খুব ঘষি, দেখবি একটা লাইট সৃষ্টি হচ্ছে, মনে হবে ভেতরে একটা জোনাকি পোকা আছে, আর চিটচিট চিটচিট করে একটা আওয়াজ হয়। দ্যাট ডিউ টু স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে যেখানে এই চার্জ কনফাইন অবস্থায় থাকবে না, ফ্লো অবস্থায় থাকবে, তখন সেটাকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে নাথিং বাট ফ্লো অফ ইলেকট্রন। আমরা যদি এক কথায় বলতে পারি, ইলেকট্রনের প্রবাহ বা ফ্লো অফ ইলেকট্রন, এটাই হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। ফ্লো অফ ইলেকট্রন এটাই হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে এখন আমরা যেটা বোঝার চেষ্টা করব, হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ এন্ড হোয়াট ইজ ইটস প্রপার্টি। ইলেকট্রিক চার্জ and its property. বাংলায় বলছি এটাকে আমরা তড়িৎ, আধান এবং তার ধর্মাবলী। তড়িৎ, আধান এবং তার ধর্মাবলী, ইলেকট্রিক চার্জ and its property. তাহলে ইলেকট্রিক চার্জ এন্ড ইটস প্রপার্টি, বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একটা সিদ্ধান্তে এসেছেন যে মাস বা ভর মাস হচ্ছে পদার্থের নিজস্ব ধর্ম,
ঠিক একইভাবে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান এটাও পদার্থের স্বকীয় বা ইন্ট্রিনজিক intrinsic property. তাহলে আমরা প্রথমেই বলেছি আধান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক আধান, একটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক আধান। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের পরমাণুর যে ফান্ডামেন্টাল এলিমেন্ট, ফান্ডামেন্টাল যে কণাগুলো আছে তার মধ্যে প্রোটন, এটা হচ্ছে আমাদের পজিটিভ আধান। ইলেকট্রন এটা হচ্ছে নেগেটিভ আধান। তাহলে প্রোটন হচ্ছে পজিটিভ আধান, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান। প্রোটন হচ্ছে পজিটিভ আধান, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান। এখন কে পজিটিভ আর কে নেগেটিভ হবে, ছোটবেলায় একটা আমরা আয়নের কনসেপ্ট পড়েছিলাম। ধর একটা পরমাণুর মধ্যে যটা প্রোটন থাকে, তার প্রোটন 5টা আছে, তাহলে ইলেকট্রনও কিন্তু 5টাই থাকে। প্রোটন 5টা, তাহলে ইলেকট্রনও 5টাই থাকে, তাহলে 5 আর 5-এ 10। এই কারণে পরমাণু সাধারণভাবে চার্জলেস হয়। এরকম দড়ি টানাটানি খেলার কথা মনে কর। ধর 5টা দড়ি, একটা দড়িকে 5 জন এদিকে টানছে, 5 জন এদিকে টানছে, তাহলে দড়িটা এক জায়গাতেই থাকবে। কিন্তু যদি কোনোভাবে প্রোটন কিন্তু বেরোতে পারে না নর্মাল অবস্থায়, যেহেতু প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে। এবার ধর একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখন ইলেকট্রন কটা হয়ে গেল? 5 - 1 = 4। তাহলে এটা ধর 5টা প্রোটন থাকলো, আর ইলেকট্রন ধর একটা নেই, 4টা হয়ে গেল। তাহলে কে জিতবে এই খেলায়? প্রোটন জিতবে। তাহলে 5টা প্রোটন, 4টা ইলেকট্রন, তাহলে জিতলো কে? প্রোটন। তাহলে সেক্ষেত্রে পরমাণুটা হয়ে যাবে পজিটিভ। পজিটিভ কি হবে? পজিটিভ আয়নে কনভার্ট হয়ে যাবে। তার মানে যখন কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে তখন সেটা পজিটিভ পদার্থে পরিণত হয়, আর যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা নেগেটিভ আধানে পরিণত হয়। একটা উদাহরণ দিয়ে বোঝাই। এটা হচ্ছে ধর একটা কাঁচ দণ্ড বা গ্লাস, ঠিক আছে? এটাকে আমি একটা সিল্কের একটা কাপড় দিয়ে ঘষছি। যখনই সিল্কের কাপড় দিয়ে ঘষবো, এই যে দণ্ডটা এটা কি করবে? এই দণ্ডটা এটা ইলেকট্রন বর্জন করবে। তাহলে ইলেকট্রন যদি বর্জন করে তাহলে সেই ইলেকট্রনটা যাবে কোথায়? ইলেকট্রনটা যাবে সিল্ক থেকে গ্লাসের মধ্যে, গ্লাস থেকে সিল্কের মধ্যে। তার মানে এখানে
কাঁচ দণ্ডটা পজিটিভ আধানে কনভার্ট হয়ে যাবে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আর রেশমের টুকরোটা বা রেশমের কাপড়টা এটা নেগেটিভ আধানে কনভার্ট হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই গেল মোটামুটি কনসেপ্ট। এবার ছোটবেলা থেকে আমরা জানি যে চুম্বকের চুম্বক এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে নর্থ পোলকে এখানে যদি নর্থ পোল এখানে আনি তাহলে কি হবে, এদের মধ্যে বিকর্ষণ ঘটবে, তার মানে রিপালশন হবে। আর যদি নর্থের জায়গায় এখানে সাউথ আনি তাহলে অ্যাট্রাকশন হবে। মানে সহজ কথা, ফিজিক্সটা খুব সহজ। অর্থাৎ সম আধান ইকুয়াল চার্জ repel each other and opposite charge attract each other. তাহলে opposite charge attract each other আর equal charge repel each other. আধান কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, টোটাল আধান অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। এই টোটাল আধানের ভ্যালু হচ্ছে, টোটাল আধান যদি কিউ হয়, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই। হোয়াট ইজ এন? এন হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার, এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের আধান। এন হচ্ছে পূর্ণ সংখ্যা আর ই হচ্ছে আমাদের ইলেকট্রনের আধান। এই আধান নিয়ে কুলম্বসের একটা ল আছে, কুলম্বের সূত্র বলা হয় এটাকে। কি সেই সূত্র? কুলম্ব বলছে ধর দুটো আধান, দিস ইজ Q1, দিস ইজ Q2, এদের মধ্যে ডিস্টেন্স যদি r হয় তাহলে কুলম্ব বলছেন এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ attractive force or repulsive force, attractive force or repulsive force, আকর্ষণ বল বা বিকর্ষণ বল। আকর্ষণ কখন হবে? যখন অপোজিট চার্জ থাকবে, ধর একটা প্লাস আছে একটা মাইনাস আছে। আর রিপালসিভ কখন হবে? যখন দুটোই মাইনাস বা দুটোই প্লাস, তখন এদের মধ্যে বিকর্ষণ হবে। এই অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স এটা যদি এফ হয় তাহলে এফ হচ্ছে প্রথম কথা আধান দুটোর গুণফলের সমানুপাতিক, এবং আরেকটা কথা তিনি বললেন এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে F proportional Q1 Q2 and F proportional 1/r²। যদি আমরা এই দুটোকে কম্বাইন করি তাহলে আমরা পাবো F proportional Q1 Q2/r², আর F equal to সেক্ষেত্রে আমরা পাবো K into Q1 Q2/r²। F equal to K Q1 Q2/r²। এটা হয়ে গেল
সূত্র। সিজিএস পদ্ধতিতে ইউনিট অফ চার্জ, আধানের একক, ইউনিট অফ চার্জ হচ্ছে ইএসইউ or স্ট্যাট কুলম্ব। আর এসআই পদ্ধতিতে এটা হচ্ছে কুলম্ব। এই কুলম্ব আর ইএস এর মধ্যে একটা সম্পর্কটা আমি এখানে লিখে দিচ্ছি। সম্পর্কটা হচ্ছে 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 10 to the power 9 স্ট্যাট কুলম্ব। ওয়ান কুলম্ব ইকুয়াল টু 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম্ব। এটা হয়ে গেল কুলম্বের সূত্র। যতটুকু পড়ালাম তার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারিস। যতটুকু পড়ালাম আছে, কারো কোনো কোশ্চেন আছে যতটুকু পড়ালাম তার মধ্যে? আমার কথা শোনা যাচ্ছে না মনে হয় নাকি রে? না স্যার, শোনা যাচ্ছে। তাহলে কারো এতক্ষণে অ্যাড হওয়া গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি পরের স্লাইডে তাহলে মুভ করছি এবার, ঠিক আছে? আমরা জাস্ট একটু রিভিউ দিয়ে দিই। আমরা জাস্ট আজকে কারেন্ট ইলেকট্রিসিটি স্টার্ট করেছি। কারেন্ট ইলেকট্রিসিটি হোয়াট ইজ, এবং ইলেকট্রিসিটির দুটো ভাগ আছে, একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, একটা কারেন্ট ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কাকে বলে, কারেন্ট ইলেকট্রিসিটি কাকে বলে, এবং কারেন্ট ইলেকট্রিসিটির মূল কথা হচ্ছে ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ কয় প্রকার, কোনটা পজিটিভ চার্জ, কোনটা নেগেটিভ চার্জ। তারপর একটা গ্লাসের একটা দণ্ডকে যদি আমরা সিল্ক দিয়ে ঘষি তাহলে কোথায় কোন ইলেকট্রনটা কোথায়, কোনটা কোন আধানগ্রস্ত হবে সেটা শিখেছি আমরা। আর তার সাথে শিখেছি কুলম্বের সূত্র। এই কটা জিনিস আমরা শিখেছি। নেক্সট আমরা চলে আসব যে পয়েন্টটাতে চলে আসবো সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স। খুব ভালো করে বোঝো এটা। ইলেকট্রিক potential and potential difference. তাহলে প্রথমে আমরা জানবো ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে। বাংলায় এটাকে বলা হয়, ইলেকট্রিক পোটেনশিয়ালকে বলা হয় তড়িৎ বিভব। ইলেকট্রিক পোটেনশিয়াল বাংলায় এটাকে বলছি আমরা তড়িৎ বিভব। তড়িৎ বিভব এমন একটা সিচুয়েশন যেটা ডিসাইড করে যে কোনো বস্তু, ধর এই একটা বস্তু,
অন্য বস্তুকে বি বস্তুকে তড়িৎ বা তড়িৎ দেবে না নেবে, এটা ডিসাইড করে তড়িৎ বিভব। কিরকম? ধর একটা বস্তুর তড়িৎ বিভব, যেটাকে পোটেনশিয়াল বলি আমরা, তড়িৎ বিভব ধর বেশি, তাহলে সেই বস্তুটার হাই পোটেনশিয়াল আছে। হোয়াট ডু ইউ মিন বাই হাই পোটেনশিয়াল? হাই পোটেনশিয়াল মানে হচ্ছে এই বস্তুটার মধ্যে বেশি আধান রয়েছে। এবারে বেশি আধানযুক্ত বস্তুর সাথে আমি যদি কম আধানযুক্ত বস্তু লাগিয়ে দিই, তাহলে বেশি আধান বস্তু এই কম আধান বস্তুকে আধান দেবে। তার মানে কি দিচ্ছে? আধান মানেই তো তড়িৎ। আধান এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। স্যার ইলেকট্রন দিচ্ছে, তাই তো? ভেরি গুড। আমরা ইলেকট্রন বলবো না, আমরা এখন চার্জ বলবো, আধান বলবো আমরা। ঠিক আছে, আমরা এখন আধান বলবো, ইলেকট্রন পরে বলবো। তাহলে যার মধ্যে বেশি আধান রয়েছে, সে তার সঙ্গে যদি অন্য কোনো বস্তু যার কম আধান আছে বা আধান নেই, সেটাকে আমরা বলছি নিস্তড়িৎ। এই ধরনের বস্তুকে যদি কানেক্ট করি, তাহলে তাহলে যদি উচ্চ আধানযুক্ত বস্তু থেকে নিম্ন আধানযুক্ত বস্তু বা নিস্তড়িৎ বস্তুতে আধান ট্রান্সফার হয়, যে শক্তির জন্য এই উচ্চ বিভবযুক্ত বস্তু নিম্ন বিভবযুক্ত বস্তু বা নিস্তড়িৎ বস্তুর আধান ট্রান্সফার করছে, তাকে আমরা বলি উচ্চ বিভব বা হাই পোটেনশিয়াল। তাহলে নিম্ন বিভব কাকে বলে? নিম্ন বিভব হচ্ছে যার মধ্যে কম আধান আছে, সেটাকে সাধারণভাবে আমরা নিম্ন বিভবযুক্ত বস্তু বলে থাকি। মানে যার মধ্যে চার্জ ট্রান্সফার হচ্ছে, তাই তো? একদম। এবার আরেকটা জিনিস আছে, হাই পোটেনশিয়াল উচ্চ বিভবযুক্ত বস্তু। উচ্চ বিভব মানে সেটা হচ্ছে পজিটিভ পোটেনশিয়াল। কনভেনশনাল হিসাবে এটা ধরে নেওয়া, যদি এটা পুরোপুরি ঠিক নয়। আর নিম্ন বিভব মানে হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল। নিম্ন বিভব মানে নেগেটিভ পোটেনশিয়াল, আর উচ্চ বিভব মানে হচ্ছে পজিটিভ পোটেনশিয়াল। এর ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম, নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু বা নিম্ন বিভবযুক্ত বস্তুর ডেফিনেশনে বলা হচ্ছে, যদি কোনো বস্তু যার মধ্যে নেগেটিভ চার্জ আছে এবং সে যদি কোনো পজিটিভ চার্জগ্রস্ত বস্তুর মধ্যে নেগেটিভ আধান পাঠায় বা নিস্তড়িৎ কোনো বস্তুর মধ্যে নেগেটিভ আধান পাঠায়, তাহলে তাকে সাধারণভাবে নিম্ন বিভব বা নেগেটিভ পোটেনশিয়াল বলে। এখন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোটেনশিয়াল? পোটেনশিয়াল তড়িৎ বিভবকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি। ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। কি ডাব্লিউ বাই কিউ? অর্থাৎ ধর একটা আধানকে, কিউ আধানকে ধর এ থেকে বি তে নিয়ে যেতে আমাকে কাজ করতে হচ্ছে ডাব্লিউ। তাহলে একক আধানকে নিয়ে যেতে কতটা কাজ করতে হয়? ডাব্লিউ বাই কিউ। অর্থাৎ একক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে যে কাজটা করতে হয়, তাকেই সাধারণভাবে তড়িৎ বিভব বলা হয় বা ইলেকট্রিক পোটেনশিয়াল। মনে রাখবে, এই তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এর কোনো অভিমুখ নেই, কেবলমাত্র মান আছে। আর এর কেবলমাত্র ইউনিটটা এসআই পদ্ধতিতে বেশি ব্যবহার করা হয়। এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট।
এবার এই যে ডাব্লিউ ইকুয়াল টু ভি বাই কিউ লিখলাম, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক করতেও কাজে লাগে এই ফর্মুলাটা, ঠিক আছে? এবার যদি আমাকে বলে হোয়াট ইজ দ্য আমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ পোটেনশিয়াল, বিভবের ডাইমেনশন কি? তাহলে বিভব মানে কি আমরা দেখেছি, বিভব মানে হচ্ছে আমাদের বিভব মানে হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে আমরা বলতে স্যার পারি এম এল স্কয়ার আই ইনভার্স টি ইনভার্স 3 এম এম এল স্কয়ার আই ইনভার্স টি ইনভার্স 3। ঠিক। ডাইমেনশন অফ পোটেনশিয়াল তার মানে কি ডাইমেনশন অফ ওয়ার্ক। ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, ওয়ার্ক মানে হচ্ছে বল ইনটু সরণ। এন্ড হোয়াট ইজ আধান? আইটি। ভেরি গুড। একটা জিনিস বলে দিই, হোয়াট ইজ কারেন্ট? তড়িৎ কাকে বলে? কারেন্ট ইজ ফ্লো অফ ইলেকট্রন, এটাকে আমরা কারেন্ট বলি। ধর এই হচ্ছে একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে ধর কিউ পরিমাণ আধান টি সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে। তাহলে টি সময়ে কতটা আধান প্রবাহিত হচ্ছে? কিউ পরিমাণ আধান। তাহলে একক সময়ে কতটা পরিবাহিত হবে? কিউ বাই টি। তাহলে একক সময়ে যতটা আধান পরিবাহিত হচ্ছে এটাকেই বলা হয় কারেন্ট, আই। তাহলে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে এখানে আই টি লিখলাম, বলের মাত্রা ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, ত্বরণের মাত্রা হচ্ছে ইন্টু এল, সরি সরণের মাত্রা, আই এর মাত্রা আই আর টি এর মাত্রা টি। তাহলে এখানে হয়ে গেল আমাদের এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এই গেল পোটেনশিয়ালের ডাইমেনশন আমরা পেয়ে গেছি। নেক্সট এবার যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে পোটেনশিয়াল কাকে বলে আমরা পেয়েছি। এবার আসবো পোটেনশিয়াল ডিফারেন্স। একটা জিনিস তোদেরকে দেখায় আমি প্রথম, তাহলে বুঝতে পারি ভালো।
ব্যাটারি দেখতে পাচ্ছিস? এটা নিকো ব্যাটারির ছবি আমরা এই করেছি। দেখ 9 ভোল্ট লেখা আছে না, 9 ভোল্ট দেখতে পাচ্ছিস? 9 ভোল্ট। হ্যাঁ স্যার। 9 ভোল্ট অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, সেটা কি সেটা আলোচনা আমরা করবো এখন। তাহলে আমি ছবিটা জাস্ট দেখানোর জন্য, একটু রিলেট করার জন্য ছবিটা আমি করলাম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে, ধর একটা পাত্রে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, ধর এটা একটা পাত্র, এখানে ধর জল এই পরিমাণে আছে, আরেকটা ধর পাত্র, এখানে জল এই পরিমাণে আছে। এই দুটাকে যদি আমি কানেক্ট করে দিই কি হবে বল দেখি? এই যে বেশি যে জল যেখানে আছে সেখান থেকে কম যেখানে জল আছে সেখানে জল যাবে, কতক্ষণ? যতক্ষণ না এই লেভেলটা সমান ইকুয়াল হচ্ছে। ঠিক আছে। এবার ধর দুটো পাত্রে সমান জল যদি থাকে, তুই যতই নল লাগা, জলের যে লেভেলটা তার কোনো চেঞ্জ হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, কেন লেভেল আলাদা থাকলে জল যায়? যেহেতু ডিউ টু সমুচ্চশীলতা ধর্ম। প্রেসার, ডিফারেন্স অফ প্রেসার, প্রেসারটা ইকুয়াল হতে চায়, এই কারণেই জলের লেভেলটা সমান হয়ে যায়। ঠিক সেম জিনিস কিন্তু আমাদের এই বিভবের ক্ষেত্রেও হয়। ধর দুটো তড়িৎদ্বার, একটাতে ধর ভোল্টেজ হচ্ছে 4.5 ভোল্ট, আরেকটাতে হচ্ছে ধর 3 ভোল্ট। এই দুটোকে যদি কানেক্ট করিস তাহলে 4.5 ভোল্ট মানে কি এর মধ্যে বেশি আধান আছে, এর মধ্যে কম আধান আছে, তাই তো? তাহলে বেশি আধান, ওই যে একইভাবে বেশি আধান যুক্ত বস্তু থেকে আধান কম আধান যুক্ত বস্তুতে যাবে। কতক্ষণ? যতক্ষণ এটা সমান হয়। তাহলে 4.5টা আস্তে আস্তে কি হবে? 4.5টা আস্তে আস্তে 3.5 হবে, আর এই 3টা বাড়তে বাড়তে 3.5 হবে। যখন দুটোই সমান হয়ে যাবে তখন কি আর একটা জায়গা থেকে একটা জায়গার আধান যাবে কি? দুটোর ভোল্টেজ যদি সমান হয়ে যায়, এটাও 3.5 এটাও 3.5, তখন কি আর আধান যাবে? চার্জ কি আর যাবে? চার্জ ট্রান্সফার হবে না স্যার। না। চার্জ ট্রান্সফার হবে না। তখন আমরা কি বলি? ব্যাটারির, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইলের চার্জ আমাদের শেষ হয়ে গেছে। আসলে চার্জ শেষ হয় না বাবা, অ্যাকচুয়ালি মোবাইলের যে ব্যাটারি বা ঘড়ির ব্যাটারি, তার মধ্যে দেখবি ছোট্ট করে লেখা থাকে পোটেনশিয়াল ডিফারেন্স 1.5 ভোল্ট। এর মানে হচ্ছে সেই ব্যাটারি বা মোবাইলের ব্যাটারির মধ্যে অনেকগুলো তড়িৎদ্বার আছে, যেখানে যখন আমরা চার্জ করি, চার্জ শেষ মানে কি দুটোই 3.5 হয়ে গেছে, তাহলে এটা পজিটিভ তড়িৎদ্বার, এটা নেগেটিভ তড়িৎদ্বার। এবার যখন চার্জ করছি তখন এই 3.5টা আস্তে আস্তে 4 হচ্ছে, আর এই 3.5টা আস্তে আস্তে কমতে কমতে 2.5 হচ্ছে। তারপর দেখবি যখন 100% চার্জ হয়ে গেল, তাহলে দেখ 1.5 ভোল্টের এদের কি থাকলো? বিভব পার্থক্য থাকলো। বিভব পার্থক্য থাকা মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই এবার আধান ট্রান্সফার হবে, মানে কারেন্ট যাবে। তার মানে কি বুঝলাম? যদি আমাকে কারেন্ট পাঠাতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে দুটো আলাদা আলাদা বস্তুর মধ্যে অবশ্যই আমাকে একটা সাস্টেন পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য মেনটেন করতে হবে। যদি বিভব পার্থক্য না থাকে কারেন্ট যাবে কি? বল দেখি। যাবে না স্যার। হ্যাঁ স্যার। যাবে না, যাবে না। তাহলে এই কারণে আমাকে যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কারেন্ট পাঠাতে হয়, that must be, we must have to maintain a certain potential difference, otherwise কিন্তু আমরা কারেন্ট পাঠাতে পারবো না। ঠিক আছে? আমি আরেকটু খুব আরেকটু করে বোঝাচ্ছি, সহজ করে বোঝাচ্ছি।
এটা একটা পরিবাহী, ধর এর মধ্যে 4টা পজিটিভ আধান আছে, এর মধ্যে ধর 2টা পজিটিভ আধান আছে। এটা যদি আমি একটা তার দিয়ে কানেক্ট করি কি হবে বল? আপনার একটা পজিটিভ আধান এখানে চলে যাবে, মানে দুটো পজিটিভ আধানের দিকে চলে যাবে, তারপর দুটোই তিনটে তিনটে হয়ে যাবে। ভেরি গুড। তার মানে নেক্সট সিনারিওতে আমরা বলতে পারি এখানে একটা কমে গেল, এখানে একটা বেড়ে গেল, তাহলে এটা হয়ে গেল 3p হয়ে গেল, এটাও 3p হয়ে গেল, তাহলে আর আধান যাবে না। বেশ, এবার আমাকে একটা জিনিস বল, যখন এখান থেকে আধান গেল, আধান যাওয়া মানে কি? পজিটিভ আধান চলে যাওয়া মানে কি এখানে একটা বেসিক্যালি নেগেটিভ আধান ক্রিয়েট হলো, তাই না? ওই যে ইলেকট্রনের মতো, সরি পরমাণুর মতো পজিটিভ আধান চলে যাওয়া মানে কি একটা কনভার্সলি নেগেটিভ আধান। ঠিক একই ভাবে আমরা বলতে পারি এখানে যে পজিটিভ আধান এলো, তাহলে এখানকার নিশ্চয়ই কোনো নেগেটিভ আধান এইদিকে চলে গেল, যেন এখানেও একটা নেগেটিভ আধান ছিল, সেই নেগেটিভ আধানটা যেন এখানে চলে এলো। আমরা এইভাবে ভাবতে পারি। তাহলে পজিটিভ আধান যদি ক্লকওয়াইজ যায়, পজিটিভ আধান যদি ক্লকওয়াইজ যায়, তাহলে নেগেটিভ আধান সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। যাবে, মানে সহজ কথা, পজিটিভ আধান যেদিকে যায়, প্রোটন যেদিকে যাবে বা পজিটিভ আধান যেদিকে যাবে, ইলেকট্রন তার উল্টো দিকে যাবে। সাধারণভাবে আমরা ধরে থাকি কি, ধর এখানে ধর 10খানা পজিটিভ আধান আছে, এখানে 6খানা পজিটিভ আধান আছে, তার দিয়ে কানেক্ট করলে পজিটিভ আধান 10 থেকে 6 এর দিকে যাবে। কিন্তু আমরা যেটা করে থাকি, এই যে এটা কারেন্টের ডিরেকশন, অর্থাৎ +10 থেকে +6 এর দিকে, এটাকে বলে সিসি। হোয়াট ইজ সিসি? সৌমালি বলতো দেখি, সিসিটা কি? হোয়াট ইজ সিসি? কুলম্বেরই একটা ইয়ে ছিল, কারেন্ট সার্কুলেশন। এটাকে বলে কনভেনশনাল কারেন্ট। যেদিকে পজিটিভ আধান যাচ্ছে সেদিকে কারেন্টের ডিরেকশন, এটাকে আমরা কনভেনশনাল কারেন্ট বলি। বাট অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশনটা এটা না। কারেন্ট মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন। তাহলে পজিটিভ আধান যদি এই দিকে যায়, নেগেটিভ আধান কোন দিকে যাবে? উল্টো দিকে, তাই তো? নেগেটিভ আধান বা ইলেকট্রন যেদিকে যাচ্ছে সেটাকে বলি আমরা ইসি, বা এটাকে বলা হয় ইলেকট্রনিক কারেন্ট। তাহলে একটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট, একটা হচ্ছে ইলেকট্রনিক কারেন্ট। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে কারেন্ট বা তড়িৎ প্রবাহের প্রধান উৎস হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তাহলে কারেন্ট যেতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, ছোটবেলা থেকে একটা জিনিস আমরা শিখেছি, ধর এখানে একটা বস্তু আছে, এটাকে যদি আমাকে ডিসপ্লেস করতে হয়, এখানে যদি আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? হোয়াট উইল হ্যাভ টু ডু? একটা বস্তুকে যদি আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরাতে হয়, কি করতে হবে? আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ভেরি গুড, উই হ্যাভ টু অ্যাপ্লাই ফোর্স। ঠিক একই ভাবে ধর একটা তড়িৎ আধান এখানে আছে, সেটাকে এখান থেকে আমি এখানে আনছি, তাহলে এই তড়িৎ আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলে ফিজিক্সের ভাষায়
এখানেও তো আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে তো। তাহলে তড়িৎ আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যে বলটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। এই ব্যাটারিতে অনেক সময় ইএমএফ ও লেখা থাকে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। এখন প্রশ্ন হচ্ছে এই ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্স, আমরা পোটেনশিয়াল ডিফারেন্সও শিখলাম, আর ইএমএফ ও শিখলাম। এই দুটোর মধ্যে পার্থক্য কেউ বল দেখি। স্যার পোটেনশিয়াল ডিফারেন্সটা মুক্ত বর্তনীতে, আর না আপনার হচ্ছে ইএমএফটা মুক্ত বর্তনীতে, আর পোটেনশিয়াল ডিফারেন্সটা বদ্ধ বর্তনীতে। কে বলছিস? সিদ্ধার্থ স্যার। আচ্ছা, ভেরি গুড। আমি একটা খুব সহজ ছবি এঁকে বুঝাচ্ছি, তাহলে জীবনে ভুল হবে না। ধর এটা একটা, তুই বাল্ব জ্বালিয়েছিস, একটা ব্যাটারি লাগিয়েছিস, তাহলে ব্যাটারি লাগালে বাল্বটা জ্বলবে তো? এটা ধর ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তার মানে এই সার্কিট কোথাও খোলা আছে, রাস্তা কোথাও খোলা আছে কি? খোলা আছে? রেসপন্স কর একটু। না স্যার। দিস ইজ কল্ড ক্লোজড সার্কিট। বা বদ্ধ বর্তনী। ক্লোজ সার্কিট বা বদ্ধ বর্তনী, ঠিক আছে? এবার যখন সার্কিট ক্লোজ থাকবে সেই সময় ধর একটা মাল্টিমিটার, যেটা দিয়ে ভোল্টেজ মাপা হয়, মাল্টিমিটার দিয়ে এই ব্যাটারির দুই প্রান্তের আমি ভোল্টেজ মাপলাম। তাহলে সার্কিট ক্লোজ আছে, এই অবস্থায় আমি ভোল্টামিটার নিয়ে ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ মাপলাম। তখন যেটা পাবো, তখন যে ভ্যালুটা পাবো তাকে বলছি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স। ভালো করে মন দিয়ে বোঝ, পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে সার্কিট যখন ক্লোজড, তখন আমরা ব্যাটারির বা তড়িৎচালক বলের যে ব্যাটারির বা কোষের, বাংলায় বলে কোষ বা ইংরেজিতে বলে সেল, এই সেলের দুই প্রান্তে যে তড়িৎদ্বার দুটো আছে তাদের মধ্যে যে ভোল্টেজের যে পার্থক্যটা পাবো, পোটেনশিয়ালের যে পার্থক্যটা পাবো, তাকে বলছি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার হলো না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধর আমি সার্কিটকে ওপেন করে দিলাম। ওপেন করলাম মানে ধর খুলে দিলাম, সার্কিট ওপেন হয়ে গেল, বাল্ব আর জ্বলবে না। এই অবস্থায় যখন আমাদের সার্কিটটা ওপেন, যখন আমাদের সার্কিট ওপেন সেই অবস্থায় কোষের দুই প্রান্তের যে ভোল্টেজ ডিফারেন্স, সেটাকে বলা হয় তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। একটা জিনিস মনে রাখবি, এই ইলেকট্রোমোটিভ ফোর্স সার্কিটের যে রেজিস্ট্যান্স বা আর তার উপর ডিপেন্ড করে না,
বা পোটেনশিয়াল ডিফারেন্স এর উপর ডিপেন্ড করে। আরেকটা সহজ ছবি দেখে আমি ক্লাসটা আজকে করব, মানে এই পর্যন্ত না রাখলে পরে গুলিয়ে যাবে। ধর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এখানে আমি একটা ব্যাটারি লাগিয়েছি, ঠিক আছে। ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে ই, আর ব্যাটারির এটা হচ্ছে তড়িৎচালক বল, মানে ইএমএফ হচ্ছে আমাদের ই, আর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। ঠিক আছে, মনে রাখবি ই সবসময় ভি এর থেকে বেশি হয়। কেন বেশি হয় সেটা আমি বলছি। ব্যাটারি লাগালাম, তাহলে ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। আচ্ছা, এটা এখন এটা ওহমের সূত্র যখন পড়াবো তখন বলে দেবো, এখন জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি। এই ব্যাটারির একটা অভ্যন্তরীণ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। অর্থাৎ ব্যাটারির মধ্যেও কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ থাকে, সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি না। তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আর আই, তাহলে তড়িৎচালক বল ইকুয়াল টু টোটাল রোধ ইনটু কারেন্ট। এটা আমরা শিখবো পরে, আমি জাস্ট একটু এটা বোঝানোর জন্য করছি। তাহলে ই ইকুয়াল টু আই আর প্লাস আই স্মল আর। এই আই আর বা আর আই এটাই হয়ে যাচ্ছে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, আর ই ইকুয়াল টু ভি প্লাস আই আর। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তড়িৎচালক বল ভি এর থেকে বেশি, কতটা বেশি? ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর। এই যতটুকু বেশি এই পোর্শনটাকে আই স্মল আর, এই পোর্শনটাকে বলা হয় নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট, এই পোর্শনটাকে বলা হয় নষ্ট ভোল্ট। কি বলে? নষ্ট ভোল্ট। ঠিক আছে, তাহলে আজকে আরেকটা জিনিস এখানে বোঝার আছে, সেটা হচ্ছে আমরা ভি ইকুয়াল টু কি পেয়েছি? ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, তাহলে তড়িৎচালক বল বা ইএমএফ এর ইউনিট কি হবে? তাহলে একটু বোঝার চেষ্টা করি। ধর একটা চার্জ, একটা আধান আছে, এই আধানকে একটা বদ্ধ বর্তনীতে নিয়ে যেতে কাজ করতে হচ্ছে ডাব্লু। তাহলে একক আধানকে নিয়ে যেতে কতটা কাজ করতে হবে? ডাব্লু বাই কিউ জিরো। এটাই তো ইএমএফ। তাহলে ইএমএফ এর ইউনিট কি হয়ে যাবে? ডাব্লুর ইউনিট হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে কাজের একক হচ্ছে জুল, আর আধানের একক হচ্ছে কুলম। তাহলে ইউনিট হয়ে যাবে জুল পার কুলম। জুল পার কুলম। বোঝা গেল না গেল না? আমি জাস্ট আজকে বেসিক্সটা আলোচনা করছি। ওহমের সূত্র বা কারেন্টের আমি কালকে আলোচনা করব। বেসিক জিনিসটা হচ্ছে সহজ কথা, তড়িৎ প্রবাহের কারণটাই হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, বা আমরা বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। মানে পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে আমরা জেনেছি। পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে সাথে আমরা এটাও জানলাম যে হোয়াট ইজ ইএমএফ, আর ইএমএফ এর সাথে পোটেনশিয়াল ডিফারেন্সের রিলেশনটা কি। তাহলে যখন সার্কিট ক্লোজ থাকবে, তখন যে ডিফারেন্সটা পাবো আমরা বদ্ধ বর্তনীতে, সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। সার্কিট যখন ওপেন থাকবে তখন যে ডিফারেন্সটা পাবো তখন হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। তোদের আজকেই বইটা খুলে জাস্ট আমি যা যা পড়ালাম সেগুলো একদম রিডিং পর একদম খুব সহজে ঢুকে যাবে। আমি কালকে, আগামীকাল 8টার সময় চলতড়িতের বাকি চ্যাপ্টার গুলো, যে ওহমের সূত্র, ডব্লিউবিসিএস মেন্স এর যে কোশ্চেনটা আছে, ডব্লিউবিসিএস মেন্স এর সায়েন্স টেকনোলজির যে কোশ্চেন, তোদের কাকে দেব? একটা কাজ করতে হবে, তোদের মধ্যে কে পারবি বল আগে, তাহলে তাকেই দেব। বাড়িতে ল্যাপটপ আছে কারো? ল্যাপটপ বা ডেস্কটপ আছে কারো? স্যার আমার বাড়িতে কম্পিউটার আছে। কে বলছিস? আমি ধীমান স্যার। ধীমান, একটা কাজ করবি, 2000 ডব্লিউ
WBCS প্রিলি আর WBCS মেন্স 2014 থেকে 2020 পর্যন্ত এই চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন এসছে সেগুলোকে এক জায়গায় করবি। স্ক্যানার থাকলে সুবিধা, এক জায়গায় পেয়ে যাবি। আর যদি না থাকে অন্তত মেন্সের কোশ্চেন গুলোকে 2014 থেকে 2020 এই চলতরিৎ চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন এসছে এটাকে একটা জায়গায় পাঞ্চ করে আমাকে দিবি। 2000 স্যার কত বললেন? 2014 থেকে 2014 থেকে 2020 মেন্সের কোশ্চেনটা গুগল থেকে সার্চ করে এই চ্যাপ্টারে যে যে কোশ্চেন গুলো সেগুলো একটা জায়গায় কপি পেস্ট করে ওয়ার্ডে বানিয়ে আমাকে দিবি। আচ্ছা স্যার, অ্যান্সার দেওয়া দরকার নেই, অ্যান্সার আমি করে দেবো। শুধু হচ্ছে কোশ্চেনটা? শুধু কোশ্চেনটা এই চ্যাপ্টারের তুই বার করতে পারবি? চলতরিতের যে যে কোশ্চেন গুলো সেগুলো আলাদা করে করতে পারবি তো? হ্যাঁ স্যার, মেন্সের তো পারবো, গুগল সার্চ দিলেই পাওয়া যাবে। হ্যাঁ, এটা এটা করে একটা ওয়ার্ডে করে আমাকে দিবি, তাহলে আমি এটার মোটামুটি এর পরের দিন এই কোশ্চেনটাও আলোচনা করে দিতে পারবো। মানে স্যার ক্র্যাকে আছে, স্যার ক্র্যাকে আলাদা করাই আছে, মানে প্রিলিমস এর ধরুন যেগুলো এসছে সেগুলো আর মেইনস এ যেগুলো এসছে সেগুলো মানে 19 অব্দি আছে, যেহেতু আমরা 20 সালেরটা কিনেছিলাম। ক্র্যাকে যেটা অসুবিধা, ক্র্যাকে মানে WBCS প্রিলিমিনারির পুরোনো সালের কোশ্চেন গুলো নেই, ধর 1999 বা 2001 এর এই কোশ্চেন গুলো নেই। আর 2000 আচ্ছা ক্র্যাক কি আপডেটেড ক্র্যাক কারো কাছে আছে? আপডেটেড ভার্সন আছে কারো কাছে? 20 সালে আমি কিনেছিলাম জানুয়ারিতে, 20 না সরি 21 সালের জানুয়ারিতে কিনেছিলাম। আচ্ছা 20 মেন্সের কোশ্চেন আছে? 20 মেইনস এর কোশ্চেনটা খুঁজতে হবে। তাহলে তোর কাছে যদি থাকে সেটাকে আমাকে PDF করে পাঠা, আর 20 মেন্সের কোশ্চেন তাহলে আমি বার করে নেবো। তাহলে আমি কি ক্র্যাক থেকেই ছবিগুলো তুলে পাঠাবো? অ্যাকচুয়ালি আমি আমার মালদার গ্রামের বাড়িতে এসেছি তো, আমার বইপত্র সবকিছু নিয়ে আসেনি, আমি ক্র্যাকটা এখানে নেই। যদি ক্র্যাকের তাহলে PDFটা করে আমাকে পাঠা, পুরো যে কোশ্চেন সেটটা আছে। স্যার আমি বলছি কি হ্যাঁ বল। স্যার আমি বলছি কি আপনাকে এই মেন্সের কোশ্চেন গুলো কি পিডিএফ করে দিব না বের করে দিব? মেন্সের কোশ্চেন গুলো ওয়ার্ডেও করবি, PDF করা দরকার নাই, ওয়ার্ডে। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টস হিসেবে দিয়ে দেবো তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই চ্যাপ্টার এমন করে করিয়ে দেব যাতে মানে